সো আমরা গত ক্লাসে পলভঙ্গি ব্যালেন্সে কিভাবে ওজন করতে হয় ওই জিনিসটা চেক করছি। গত ক্লাসে আমরা কিভাবে ওজন করতে হয় ওই জিনিসটা চেক করছি। আজকে আমরা যে জিনিসটা দেখব যে ওজন করা লাগতেছে কেন, কেন এরকম প্রিসাইজ ওজন করাটা ইম্পর্টেন্ট, কেন 4 দশমিক পর্যন্ত অর্থাৎ গ্রামের থেকে অনেক বেশি প্রিসিশন আমাদের দরকার পড়তেছে। এটা হচ্ছে ঘনমাত্রা তৈরি করার জন্য, এবং এটা মানে কেমিক্যাল সাবস্টেন্স তৈরি করার জন্য এই ঘনমাত্রাটা এত ইম্পর্টেন্ট কেন? কারণ ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। যেমন 0.9% স্যালাইন, আমরা যে আমাদের যে স্যালাইন গুলা খাই ওগুলো 0.9%, এবং আমাদেরকে বলে দেওয়া হয় যে হ্যাঁ 2 গ্লাস পানির সাথে একটা স্যালাইনের প্যাকেট মিশাবেন, 2 গ্লাস পানির সাথে একটা স্যালাইনের প্যাকেট মিশাবেন, অথবা 2 গ্লাস পানির সাথে 3 মুঠ লবণ, 1 চিমটি গুড়, এরকম কিছু কথা বলে দেওয়া থাকে। এবং এটার উপর খুব বেশি এমফেসিস দেওয়া হয় যেন কম বেশি না হয়। কেউ চাইলেই স্যালাইন খাওয়া ভালো, ডায়রিয়া হলে স্যালাইন খাওয়া ভালো, কিন্তু কেউ চাইলেই 1 চামচ পানির মধ্যে একটা স্যালাইন মিশিয়ে খেতে পারবে না, ওটা ইফেক্টিভ হবে না। এই ইফেক্টিভের প্রশ্নটা আসতেছে কেন? আমার ফার্স্ট কোয়েশ্চেন হলো ইফেক্টিভের প্রশ্নটা কেন আসতেছে, কেন এরকম প্রিসাইসলি সবকিছু মেনটেন করা লাগতেছে, কেন 1 চিমটি দেওয়া লাগতেছে, কেন 2 মুঠি দেওয়া লাগতেছে? কারণ হচ্ছে আমাদের বডিতে সবকিছুই হচ্ছে গিয়ে রেগুলেটেড। অর্থাৎ আমাদের বডিতে আমরা জানি একটা সেল, এটা ধরি একটা সেল, এই একটা সেলের মধ্যে এখানে কতটুক পটাশিয়াম আছে ফিক্সড, এটা কিন্তু চেঞ্জ হবে না। সেলের ভিতরে কতটুক পটাশিয়াম আছে, সেলের বাইরে সাধারণত সোডিয়াম থাকে, সেলের বাইরে কতটুক সোডিয়াম আছে এটাও ফিক্সড। এখন আমরা জানি কোনো কারণে এই সাধারণত এগুলো ব্যালেন্সে থাকে, যে যেমন এখানে যদি 150 পরিমাণ সোডিয়াম থাকে, এখানে 150 পরিমাণ পটাশিয়াম থাকবে। দ্যাটস ওয়াই অসমোসিস হয় না, অর্থাৎ পানি বেরও হয় না, ঢুকেও না। কিন্তু কোনো কারণে তুমি যদি এই ব্যালেন্সটা নষ্ট করে দাও, ফর এক্সাম্পল তুমি এখানের মধ্যে স্যালাইন খাইলা, 1 চামচে পুরো একটা স্যালাইন গুলে খেলা, তাহলে তুমি কতগুলো এক্সট্রা সোডিয়াম ঢুকাচ্ছ? অসংখ্য এক্সট্রা সোডিয়াম ঢুকাচ্ছ। এই এক্সট্রা সোডিয়াম গুলো তাহলে কি ব্যালেন্সটা নষ্ট করে দিল না? 150 যে ব্যালেন্সটা ছিল ওটা নষ্ট করে দিল। তাহলে আলটিমেটলি কি হবে? সবকিছু বের হয়ে আসতে শুরু করবে। এটা ছিল একদম সিম্পলেস্ট উদাহরণ। এই সবকিছু বের হয়ে আসার ফলে তুমি মারা যাবে। আবার তুমি ধরো সোডিয়াম সল্ট না খেয়ে তুমি যদি পটাশিয়াম সল্ট খাও, তো তাহলে তুমি সেলের ভিতরে তো এটা এখনো ঢুকতে পারেনি, সেলের বাইরে পটাশিয়াম বাড়াই দিছো, তাহলে সেলের বাইরে পটাশিয়াম বেড়ে গেলে কি হবে? সেলের ভিতরে পটাশিয়াম গুলো ঢুকতে শুরু করবে, কারণ আমরা জানি হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যায়, এবং পটাশিয়াম বাড়তে 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 একটা সময় সেলের ভিতর অসমোলারিটি বাড়াই দিবে, সবগুলো পানি ভিতরে ঢুকতে শুরু করবে এবং সেল ফেটে তুমি মারা যাবা। এবং আমরা ক্লাসিক মুভি সিন গুলাতে এগুলা পাই যে আহ, একটা ইনজেকশন দিছে, একটু পরে মুখ দিয়ে ফেনা বের হয়ে মারা গেছে। ওই ইনজেকশনটা সাধারণত থাকে পটাশিয়াম ক্লোরাইডের ইনজেকশন। যাক, আমি জাস্ট এই বিষয়টা বোঝাতে চাচ্ছি কেন ঘনমাত্রা বিষয়টা ইম্পর্টেন্ট, কেন এত প্রিসাইসলি ওজন করাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আমরা যদি বুঝতে পারি যে কেন ইম্পর্টেন্ট, এখন আমরা ঘনমাত্রা বের করার জন্য বিভিন্ন ওষুধের গায়ে বিভিন্ন জিনিস লেখা থাকে। এখন আমরা মোস্ট মোস্ট প্রমিনেন্ট যেসব আছে ঘনমাত্রা বের করার ওয়ে, মোটামুটি এই 6টার মতো, এই 6টা জিনিস সম্পর্কে নিয়ে একটু কথা বলবো। প্রথমত আমাদের মনে রাখা লাগবে মোস্ট ফেমাস যেটা, যেটা সবচেয়ে বেশি প্রচলিত এবং যেটাকে ঘিরে আমরা সবগুলা কনসেপ্ট বুঝবো, এটা হচ্ছে মোলারিটি। মোলারিটি কি? আমরা জানি মোলারিটি হচ্ছে 1 মোল যদি 1 লিটারে থাকে। এখন আমাদের মোলের কনসেপ্টটা একটু ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, আমরা জানি যে যদি আমাদের যে ওজনটা দেওয়া আছে ওটাকে যদি আমরা অ্যাটমিক মাস দিয়ে ভাগ দিই তাহলে আমরা মোলারিটি পাই। ঠিক আছে, এখন এই এই যে অ্যাটমিক মাস দিয়ে ভাগ দিলাম, 1 মোল সাবস্টেন্স সমান আসলে কি বোঝায়? আমরা জানি ওজনটা ম্যাটার করে না, ওজনটা অবশ্যই ম্যাটার করে না। যে জিনিসটা ম্যাটার করে, ফর এক্সাম্পল আমি যদি বলি আমার কাছে 1 ডজন ডিম আছে, অর্থাৎ 12টা ডিম আছে, এটার ওজন যে কোনো কিছু হতে পারে। আমার কাছে 12টা ডিমের ওজন যে কোনো কিছু হতে পারে, এটা ম্যাটার করে না। আমার কাছে আমি যদি বলি 12টা লোহার টুকরা আছে, এটার ওজন অনেক বেশি হতে পারে, কিন্তু আলটিমেটলি 12টা এই ইউনিটটাই ম্যাটার করে। ঠিক তেমনি মোলের ক্ষেত্রেও আমরা যদি দেখি, মোল বলতে 6.02 × 10⁻23টা মলিকিউল বোঝায়। আচ্ছা, এটা ছিল একদম বেসিক, আমরা ছোটকালে পড়ছি অ্যাভোগাদ্রো নাম্বার। তাহলে আমাকে যদি এর তুলনায় কম দেওয়া হয়, ফর এক্সাম্পল আমাদেরকে যদি বলা হয় 3 × 10⁻23 মলিকিউল আছে, তাহলে এখানে কত মোল আছে? অবশ্যই এটাকে আমরা কি দিয়ে ভাগ দিব? 6 × 10⁻23, কারণ আমরা জানি 6 × 10⁻3 তে থাকে 1 মোল। সুতরাং এক এক একটা একটা অণু থাকলে ওখানে কি হবে? 3 × 10⁻23 হলে কতটা মোল হবে? এভাবে আমরা একটা সূত্র দ্বারা করতে পারি।
সো আমরা দুইটা সূত্র পাইলাম, একটা হচ্ছে গিয়ে ওজন থাকলে আমরা অ্যাটমিক মাস দিয়ে ভাগ দিব, আরেকটা হচ্ছে এই এখান থেকে ভাগ দিব। তারপর থার্ড সূত্রটা হচ্ছে আমরা জানি এখানে মলিকিউল কয়টা আছে, 6.02 × 10⁻23। তাহলে আমরা কার্বন ডাই অক্সাইড নিই, অক্সিজেন নিই, বা যেটাই নিই না কেন, আমাদের সব জায়গায় কি 6.02 × 10⁻23টা মলিকিউল আছে। আমরা ফর এক্সাম্পল ধরে নিই এখানে 6.02 × 10⁻23 আছে। তাহলে আমরা জানি গ্যাসের অণু, যেহেতু অণু এরা সবসময় সমান জায়গা নিবে। তো সমান জায়গা নিলে জায়গাটা এসটিপি তে হয় 22.4, এসএটিপি অর্থাৎ 25°C হয় 24.789। আচ্ছা যাক, তাহলে আমাদেরকে যদি যে কোনো একটা ভলিউম দেওয়া থাকে, ওখান থেকে আমরা 22.4 দিয়ে ভাগ দিলে আমরা জানি এক মোল, এক মোল যে কোনো কিছু থাকলে ওটার আয়তন হবে 22.4। তাহলে আমাকে যদি যে কোনো আয়তন দেওয়া থাকে, যদি আমরা বলি 224 আয়তন দেওয়া আছে, তাহলে এখানে কয় মোল আছে বের করার জন্য আমাদের 22.4 দিয়ে ভাগ দিয়ে দিলে আনসারটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে আরেকটা সূত্র। আমরা সবগুলা সূত্র একসাথে নিয়ে আসি এবং আমরা দেখবো কিভাবে ইন্টারচেঞ্জ গুলা হয়। লাস্ট আরেকটা যেটা খুব একটা চোখে পড়ে না, আমাদের প্রথম তিনটা বেশি চোখে পড়ে, লাস্ট এই সূত্রটা ভিএস, এই সূত্রটা। এর বাইরেও আরেকটা সূত্র আছে, ওই সূত্রটা আমি আনি নাই যেহেতু ওটা ফিজিক্সের কনসেপ্টের সাথে বেশি ভালো যায়, বা অথবা আমাদের সেকেন্ড ইয়ারের কনসেপ্টের সাথে। পিভি/আরটি, পিভি ইজিক্যাল টু এনআরটি, আদর্শ গ্যাসের সূত্র যেটা, ওখান থেকে এন ইজিক্যাল টু পিভি/আরটি এটাও লেখা যায়। আর লাস্ট এইটা ভিএস, এটা লঘুকরণ সূত্রে আমরা পড়ব। আপাতত আমরা বলি যে ধরলাম আমাদের এখানে একটা 1 লিটার দ্রবণ আছে, 1 লিটার দ্রবণ আছে, যেখানের মধ্যে আমাদের 2 মোল H2SO4 আছে। তাহলে এটা অবশ্যই কি আছে, এটা আমরা যদি ভলিউমটাকে ঘনমাত্রা দিয়ে গুণ করি, অর্থাৎ 1 লিটারে 2 মোল এই ঘনমাত্রা দিয়ে গুণ করি, তাহলে আমরা কয় মোল আছে এটা বের করে ফেলতে পারবো। কিভাবে? ভলিউমের একক কি? ভলিউমের একক লিটার, আর ঘনমাত্রার একক কি? মোল পার লিটার, মোল পার লিটার। তাহলে লিটার লিটার কাটা গেল, বাকি কি থাকে? মোল। তাহলে এই দুইটা জিনিস গুণ করলে, যে কোনো কিছুর ভলিউম সাথে যদি ঘনমাত্রা গুণ করি, তাহলে যে জিনিসটা পাই, যে এককটা পাই, ওটাও আমরা মোল বলতে পারি। তাহলে আমরা মোল পুরা জিনিসটাকে যদি একসাথে নিয়ে আসি, মোল বলতে যে কনসেপ্টটাকে বোঝায় সবগুলাকে যদি আমরা পাশাপাশি লিখি, তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি এই জিনিসটা। এখন এই আমরা সবগুলা আমাদের কনভেনশনাল নিয়মের বাইরে গিয়ে আমরা সবগুলো এখানে লিখে ফেললাম। এখন আমাদের যে কাজটা করা লাগবে, এখন এখান থেকে কিভাবে বিভিন্ন অংশে আমরা মুভ করতে পারি এটা দেখা লাগবে। সো আমরা দেখি কিভাবে মুভ করা লাগে। আমরা ফর এক্সাম্পল একটা উদাহরণ দেখি, 22 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কত মোল আছে। সিম্পল, 22 গ্রাম মানে আমরা জানি 22 গ্রাম ওজন দেওয়া আছে। তাহলে ওজনকে কি দিয়ে ভাগ দেওয়া লাগবে? আরেকটা ওজন দিয়ে ভাগ দেওয়া লাগবে, ওটা হচ্ছে 44 গ্রামে। 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে অ্যাটমিক মাস, কার্বনের 12 আর এখানে হচ্ছে 32, 44। তাহলে আমরা বলতে পারি এখানে কয় মোল আছে? 0.5 মোল আছে। ওকে, আমরা বলতে পারি এখান থেকে পরের অংশটা যদি দেখি, 44.8 লিটার সমান কত মোল? আমরা জানি এখানে লিটার দেওয়া আছে, সো আরেকটা লিটার দিয়ে ভাগ দেওয়া লাগবে, 22.4 লিটার দিয়ে ভাগ দেওয়া লাগে, আমরা সূত্রে দেখে আসছি। তাহলে এখানে কি হবে? অবশ্যই 2 মোল হবে। এখন আমরা যদি আরেকটু ডিপে যাই, তখন আমরা দেখি আমাদেরকে বলা হচ্ছে 50 গ্রাম CaCO3 থেকে 50 গ্রাম CaCO3 থেকে কত লিটার CO2 পাওয়া যাবে। সো আমাদের এখানে প্রথমে যে কাজটা করা লাগবে, বের করা লাগবে বের করা লাগবে 50 গ্রাম CaCO3 থেকে কত লিটার CO2। তো তোমার আলটিমেট বেসিক সেম, কিন্তু তোমার তো প্রথম বের করা লাগবে CaCO3 থেকে কিভাবে CO2 বের হয়। তাহলে কি পাচ্ছি আমরা? CaO প্লাস CO2। তাহলে আমরা দেখতেছি 1 মোলই তৈরি হচ্ছে। তাহলে তুমি যদি এখানের 1 মোল ইউজ করো, এখানেও 1 মোল পাচ্ছ। তাহলে তোমার যদি এখানে 100 গ্রাম থাকতো, এখানে তুমি 1 মোল পাচ্ছিলা, 1 মোল সমান 1 মোল পাচ্ছিলা। ওকে, তাহলে এখানে 50 গ্রাম থাকলে কত মোল পাবা? অবশ্যই তুমি ঐকিক নিয়ম করে দেখতে পারো। আর তারপর আলটিমেটলি তুমি এখান থেকে কত মোল পাইলা? 50 গ্রামে তুমি 0.5 মোল পাইলা। 1 মোল সমান 22.4 লিটার। ওকে, তাহলে 0.5 মোল সমান কত? 0.5 ইন্টু 22.4 সমান 11.2 লিটার। এভাবেও করতে পারো, ঐকিক নিয়মেও আসতে পারো, বা আরেকটু সহজ ওয়েতে করতে পারো। লাইক ফর এক্সাম্পল, তুমি জানো W/M is equal to V/22.4। ওকে, তো W এখানে ওয়েট কত? ওয়েট দেওয়া আছে 50। ওকে, 50 ক্যালসিয়াম কার্বনেট। আর এটার অ্যাটমিক মাস কত? 100। ওকে, 100। ওকে, তো তোমাকে বের করতে কি বলছে?
কত লিটার CO2। সো তুমি দুইটা একক নিয়ে আসলা, ভি বের করতে বলছে 22.4, এখানে বসাইলা। তাহলে আলটিমেটলি রেজাল্টটা কি পেয়ে গেছি? হ্যাঁ পেয়ে গেছি। দেখো তো 0.5 ইনটু 22.4 ইজ ইকুয়াল টু ভি। সো এটা কিন্তু আমরা ঐকিক নিয়মেও করতে পারি অনেক লম্বা করে, বা আমরা যতগুলো সূত্র পাইছিলাম সবগুলো বসাই দিলে আমরা সেই উত্তরটা পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা মোলের কনসেপ্টটা আশা করি ক্লিয়ার হলো। এখন আমরা মোল থেকে মোলারিটির কনসেপ্টে যাই। মোলারিটির কনসেপ্ট হলো এই সেম বিষয়টা যদি আমাদেরকে বলা হতো, ফর এক্সাম্পল ওখানে যাওয়ার আগে আমরা এই অংশ থেকে আরেকটু দেখি। ফর এক্সাম্পল আমাদেরকে বলা হলো 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড 1 লিটারে দ্রবীভূত থাকলে এটার মোলারিটি কত। যদি এখানে 1 লিটারে দ্রবীভূত থাকে এরকম একটা প্রশ্ন করে, আমরা জানি মোলারিটি সূত্র হচ্ছে মোল পার লিটার। এই একটা সূত্র থেকে ঘুরে ঘুরে আমরা সব জায়গায় যাব। মোল পার লিটার তোমাকে দেওয়া আছে 1 লিটার, ওকে পার লিটারের হিসাবটা মিলে গেছে, 1 লিটারে 22 গ্রাম আছে। তো 22 গ্রামকে তোমার মোলে কনভার্ট করা লাগবে। মোলে কনভার্ট করলে তুমি কি পাচ্ছ? 0.5 মোল। 22 গ্রামকে মোলে কিভাবে কনভার্ট করে? আরেকটা গ্রাম দিয়ে ভাগ দিয়ে, 44 অ্যাটমিক মাস দিয়ে ভাগ দিয়ে, তাহলে 0.5 মোল পার লিটার। এভাবে আমি পাইলাম। এই অংশ পর্যন্ত সোজা, আমরা একটু পরে আস্তে আস্তে ডিপে ঢুকতেছি। এই অংশ পর্যন্ত খুবই ইজি। তারপর আমাদের বলতে পারে 44.8 লিটার যদি CO2 কত মোল হবে। আচ্ছা, আমাদেরকে বলতে পারে 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড 2 লিটারে থাকলে এটার মোলারিটি কত হবে। তাহলে সেম, আমরা কি জানি? আমাদের 1 লিটারে যেতে হবে, ঠিক না? তাহলে আমরা দেখি 2 লিটারে আছে 22 গ্রাম, তাহলে 1 লিটারে কত আছে? 22/2, ঠিক আছে? আর তাহলে 1 লিটারে যদি 22/2 গ্রাম থাকে তাহলে এটা কত গ্রাম হচ্ছে? আমরা পাচ্ছি 22/2 গ্রাম সমান হচ্ছে 11 গ্রাম। তো 11 গ্রাম সমান কত মোল? এখানে বের করে ফেলি, 44 দিয়ে ভাগ দিলে আমরা মোলারিটি পেয়ে যাচ্ছি 1/4, মানে 0.25 এর মতো। তাইলে এটাকে কি বলা যায়? 0.25 মোল পার লিটার বলা যায় না? 0.25 মোল পার লিটার। ওকে, এভাবে আমরা সেম এই অংশে বারবার ফেরত আসবো, 1 লিটারে কনভার্ট করব আর 1 লিটারে কত মোল আছে এটা দেখব। ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখি 2 মোলার CaCO3, আমরা এখন নেক্সট অংশে যাচ্ছি। 2 মোলার CaCO3 দ্রবণ আছে, অথবা তোমাকে বলা হলো তুমি একটা 2 মোলার CaCO3 দ্রবণ তৈরি করবা, তোমার কত গ্রাম লাগবে। সো তোমার ফার্স্ট প্রশ্ন, 1 মোলার বা 2 মোলার অর্থ কি? 2 মোলার অর্থই হচ্ছে আমরা জানি 1 লিটারে 2 মোল CaCO3 আছে, অর্থাৎ 1 মোল সমান যদি 100 গ্রাম হয়, 2 ইনটু 100 গ্রাম CaCO3 আছে। ওকে, তাহলে 1 লিটারে যদি এই এতটুক থাকে, আমরা আনসার বের করে ফেলছি। তাহলে 2 মোল মানে 200 গ্রাম CaCO3 আছে। ওকে, 200 গ্রাম CaCO3 আছে। যদি আমাকে নেক্সট প্রশ্নটা আরেকটু ডিটেইলসে যাচ্ছে, 2 লিটার 2 মোলার CaCO3 দ্রবণে কত গ্রাম CO3 আছে। সো আমরা জানি 2 মোলার মানে হচ্ছে 1 লিটারে 200 গ্রাম থাকবে। ওকে, 200 গ্রাম থাকবে, তাহলে তোমাকে 1 লিটারের জায়গায় 2 লিটার দিছে, তাহলে 200 200 400 গ্রাম থাকবে। 1 লিটারে যদি 200 গ্রাম থাকে, 200 200 400 গ্রাম থাকবে। ওকে, তাহলে আমরা যদি মেইন বিষয়টা খেয়াল রাখি যে 1 লিটারে মোলারিটি বলতে কতটুক মিশাইছে, এইটার থেকে পুরো বিষয়টা ঘুরে ঘুরে আসতেছে। ওকে, এবার আমরা নেক্সট কনসেপ্টে যাই, মোলালিটি। এবার নেক্সট কনসেপ্টটা কি দেখি? মোলারিটি আমরা বুঝলাম, আমরা এটা মাথায় রাখবো, এখান থেকে ঘুরে আমরা পুরো অংশে যাব। তো আমরা নেক্সট অংশে যাই, মোলালিটি। সো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে মোলালিটি কি। মোলালিটি হলো মোল পার কেজি, অর্থাৎ একটু আগের সঙ্গে এখানে ডিফারেন্সটা কি? একটু আগে আমরা দ্রবণের আয়তন চেক করতেছিলাম, এখন কিন্তু আর আয়তন চেক করতেছি না, আমরা এখন দ্রবণের ওজন চেক করতেছি। দুইটার মধ্যে পার্থক্য এটাই। উপরে ঠিক আছে কত মোল অ্যাড করছো কত লিটারে, এটা হলো মোলারিটি, আর কত কেজিতে কত মোল অ্যাড করছো এটা হলো মোলালিটি। দুটার মধ্যে পার্থক্য কি? কেন আমাদের মোলারিটি থাকা পর্যায়ে মোলালিটি আনার দরকার পড়লো? কারণ আমাদের এখানে খেয়াল রাখতে হবে, মোলালিটির ক্ষেত্রে আমরা যদি দেখি এটা হচ্ছে ওজন, এবং আমরা যদি বলি আমরা যে কোনো একটা টেম্পারেচারে, ফর এক্সাম্পল আমরা 30 ডিগ্রি টেম্পারেচারে গরমের দিনে একটা দ্রবণ তৈরি করলাম, যেটার মোলারিটি ছিল এরকম সামথিং কিছু একটা, কিন্তু আমাদের শীতের দিনে যদি 0 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যায়, আমরা জানি টেম্পারেচার কমলে কি হয়? অবশ্যই এই ইফেক্টটা কার উপর পড়ে? ভলিউমের উপর পড়ে। আমরা যদি নিচে ভলিউম রাখি, আমরা এই সূত্রটাকে এইভাবে দেখাতে পারি না, মোল এন বাই ভি। ভলিউমের উপর একটা টেম্পারেচারের ইফেক্ট আছে, আমরা জানি চার্লস বয়েলস ল অনুসারে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, আদর্শ সূত্র অনুসারে। সো এখান থেকে যদি তুমি দেখো, হ্যাঁ ভলিউমের উপর টেম্পারেচারের একটা ইফেক্ট আছে, ভি ডিরেক্টলি প্রপোর্শনাল টু টি। টেম্পারেচার কমলে ভলিউমও কমে যাবে, টেম্পারেচার বাড়লে ভলিউমও বেড়ে যাবে। আচ্ছা, এই সূত্রেও যেতে হবে না, আমরা জানি নরমালি তরলে অণুগুলা
দূরে দূরে থাকে, তো টেম্পারেচার বাড়ালে আরো দূরে সরে যায়, আস্তে আস্তে গ্যাসের দিকে পরিণত হতে থাকে, ভলিউম বাড়তে থাকে। আর যদি টেম্পারেচার কমা কঠিনের দিকে আসতে থাকে, ভলিউম কমতে থাকে। তাহলে আমরা এই অংশে যদি দেখি ভরের কি কোনো চেঞ্জ আছে? ভরের কোনো চেঞ্জ নেই, তুমি টেম্পারেচার দিতে পারো না দিতে পারো, ভর হচ্ছে নিত্য, এটার কোনো চেঞ্জ নেই। তাহলে এই দুইটার মধ্যে আমরা বলতে পারি টেম্পারেচার ডিপেন্ডেন্ট যেটা, ওটার তুলনায় যেটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট না, ওটা বেটার না, ওটা আরেকটু প্রিসাইজ। তাহলে আরো প্রিসিশনে যাওয়ার জন্য আমাদের যে জিনিসটা লাগতেছে মোলালিটি। তাহলে মোলালিটির ক্ষেত্রে আমরা সূত্রটা কি বলতে পারি? মোল পার কেজি। এখন পার কেজি মনে রাখা লাগবে, এটা কিন্তু দ্রবণের ওজন না, এটা হচ্ছে দ্রাবকের ওজন। এটা হচ্ছে দ্রাবকের ওজন। ফর এক্সাম্পল, আমরা যদি পুরা সলিউশনটাকে হিসাব করি, পুরা সলিউশনটার মধ্যে প্রথমে কিছু দ্রাবক ছিল, ওই দ্রাবকের ওজন প্লাস নতুন আমরা যে জিনিসটা অ্যাড করলাম, নতুন যে জিনিসটা অ্যাড করলাম এখানে, ওটার ওজনটা হচ্ছে দ্রবের ওজন। দুইটাকে যোগ করলে আলাদা করে তখন আমরা পাচ্ছি দ্রবণের ওজন। কিন্তু আমাদের দ্রবণের ওজন, আগের বার কিন্তু আমরা দ্রবণের সলিউশনটা ইউজ করতেছিলাম, মানে সলিউশনের তোমার ভলিউমটা ইউজ করতেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে শুধুমাত্র দ্রাবক শুরুতে যেটা আছে, যেটার সাথে মিশানো হচ্ছে, ওটার ওজনটাই হিসাব করতেছি। আচ্ছা, এবার তাহলে আমরা দেখি এই সূত্রটাকে আমরা আরেকটু ডিটেলসে যাই। ফর এক্সাম্পল, আমরা ধরি আমাদের এক্স এক্স মোল এক্স মোল মিশছে কোথায়? ভি লিটারে। এক্স মোল মিশছে ভি লিটারে। আচ্ছা, ভি লিটারে না বলে আমরা 1 লিটারে বলি, যেহেতু 1 কেজিতে হিসাব হচ্ছে সবকিছু। তাহলে আমরা বলি যে এক্স মোল মিশছে 1 লিটারে। তাহলে এখান থেকে কি আমরা বলতে পারি আমাদের দ্রবের ভর কত? এক্স মোলের ওজন কত বের করতে পারবো না? এক্স মোল, 1 মোল সমান যদি CaCO3 হয় 100 গ্রাম, এক্স মোল তাহলে 100x হবে। তাহলে আমরা দ্রবের ভর বের করে ফেললাম, মোল এখান থেকে চলে আসলো। মোল, কত মোল মিশাইলাম? এক্স মোল। ওকে, এবার নিচে কি 1 কেজি দ্রাবকের ওজন বের করতে হবে। দ্রাবকের ওজন কিভাবে বের করবো? আমাদের তো লিটার দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে। দ্রাবকের ওজন বের করতে হলে কি করতে হবে? 1 লিটার সমান আমরা কি জানি? 1000 ml। প্রথমে আমরা 1000 ml লিখে ফেললাম। ওকে, 1000 ml লিখে ফেললাম। এখন আমরা জানি যদি ভলিউম দেওয়া থাকে, রো ইজ ইকুয়াল টু, রো মানে হচ্ছে ঘনত্ব, ইজ ইকুয়াল টু হচ্ছে m/v, মানে এখানে কতটুকু ওজন আছে আর এটার ভলিউম কত, এটা হচ্ছে ঘনত্ব। তাহলে এই এখান থেকে কি আমরা ওজন বের করতে পারি? আমাদের দেখি তো, আমাদের যদি রো দেওয়া থাকে, রো হচ্ছে ঘনত্ব দেওয়া থাকে, এই যে 1 কেজি দ্রাবক, ওটার যদি ঘনত্ব দেওয়া থাকে, ওটার সঙ্গে যদি আমরা ভলিউম 1000 ml গুণ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? ওজনটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে রো গুণ করে দিই, 1000 রো ইজ ইকুয়াল টু, আমরা কি পেয়ে গেলাম? টোটাল এই দ্রবণের ওজনটা পেয়ে গেলাম। দ্রবণ 1 লিটার ছিল, এখানে 1 লিটার ছিল, এটাকে আমরা মোলালে কনভার্ট করতেছি। 1 লিটার ছিল, ওটার সঙ্গে আমরা যখন রো ঘনত্ব গুণ করে দিলাম, তখন আমরা কি পেয়ে গেলাম? আমরা দ্রবণের ওজন পেয়ে গেলাম। কিন্তু আমাদের কাজ কি? দ্রাবকের ওজন বের করা। দ্রাবকের ওজন বের করতে হলে নেক্সট কাজ কি? দ্রাবক বলতে দ্রবণ মাইনাস দ্রব, দ্রবণ মাইনাস দ্রব। তাহলে দ্রবটাকে মাইনাস দিতে হবে না, আমরা দ্রবণের ওজন বের করছি, দ্রবটাকে মাইনাস দিতে হবে। তাহলে দ্রব কি দেওয়া আছে? এক্স মোল। এক্স মোলের ওজন কত? আমরা জানি এক্স মোল, ফর এক্সাম্পল এটার সঙ্গে এক্স মোল সমান, আমরা জানি মোলারিটি সমান W/m। অর্থাৎ আমাদের অ্যাটমিক মাসটা দিয়ে যদি আমরা গুণ করে দিই, আমরা ওজনটা পেয়ে যাচ্ছি অ্যাটমিক মাস ইনটু xm। তাহলে এটা যদি আমরা মাইনাস করি এখান থেকে, আমরা আলটিমেটলি কি পাচ্ছি? xm মাইনাস করে দিলেই আমরা পাচ্ছি দ্রাবকের ভর। অর্থাৎ এখন আমরা 1 কেজি দ্রাবকের ভর পাইলাম না, প্রথমে ছিল 1 লিটার ভলিউম, ওটার থেকে আমরা চেঞ্জ করে 1 কেজি দ্রাবকের ভর বের করে ফেললাম। তাহলে এটাই হচ্ছে মোলারিটির সূত্র। আচ্ছা, এটা একটু কঠিন হয়ে গেল। তাহলে আমরা ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই, এত জটিল নাকি, একটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল আমাদেরকে দেওয়া হলো 50 গ্রাম 50 গ্রাম CaCO3 দ্রবণে, 50 গ্রাম CaCO3 দ্রবণে 10 গ্রাম 10 গ্রাম CaCO3 আছে, ঠিক আছে? আচ্ছা, অর্থ হলো একটা দ্রবণ তৈরি করছি যেটা 50 গ্রাম CaCO3 দ্রবণ, ওখানের মধ্যে মূলত 10 গ্রাম CaCO3 আছে আর বাকিটা পানি। ওকে, সো প্রশ্ন হলো এটার মোলালিটি কত? প্রশ্ন হলো এটার মোলালিটি কত? মোলালিটি সমান কি? ফার্স্ট অফ অল তুমি দেখো, তোমার এই দ্রবণটা দেওয়া আছে, তোমার কি বের করা লাগে? ফার্স্ট অফ অল দ্রাবকের ইয়াটা বের করা লাগবে, দ্রাবক। তাহলে তুমি চিন্তা করো, তোমাকে দেওয়া আছে 50 গ্রাম, এখান থেকে তুমি দ্রাবকের ভরটা বের করতে পারবা? হ্যাঁ, 50 মাইনাস 10, দ্রবটা বিয়োগ করে দিলা, তাহলে কি পাচ্ছ? 40 গ্রাম। 40 গ্রামে আছে কতটুক?
40 গ্রামে আছে 10 গ্রাম CaCO3, তাহলে 1 গ্রামে কত আছে? তাহলে 1000 গ্রামে কতটুকু আছে? 1000 দিয়ে গুণ করে দাও, 1000 গ্রামে কতটুকু আছে? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 250 গ্রাম CaCO3 আছে। এখন 250 গ্রাম CaCO3 সমান 1000 গ্রামে যদি 250 গ্রাম থাকে, অর্থাৎ 1000 গ্রাম দ্রাবকে যদি 250 গ্রাম CaCO3 থাকে, এখান থেকে কি আমরা বলতে পারি 1000 গ্রাম দ্রাবকে 250 গ্রাম আছে? 250 গ্রাম সমান কত মোল? আমরা এটার ওজন দিয়ে ভাগ করি, 2.5 মোল পাবো। 2.5 মোল কততে আছে? 1000 গ্রাম বা 1 কেজিতে আছে। তাহলে এটার মোলালিটি কত? 2.5। এটার মোলালিটি 2.5। ওকে, তাহলে আমরা দেখলাম মোলালিটি কিভাবে বের করা যায়। আচ্ছা, এখন যদি আমাদের এভাবে না থেকে ভলিউম দেওয়া থাকতো, তখন আমাদের ঘনত্ব লাগতো। ঘনত্ব দেওয়া ছাড়া আমরা মোলালিটিতে যেতে পারতাম না, কারণ ওজনে কনভার্ট করতে হলে অবশ্যই আমাদের ঘনত্ব লাগবে। সো এই জিনিসটা, এই ম্যাথের কনসেপ্টটা এখান থেকে আসে আর কি। মোলালিটির কনসেপ্টটা কিভাবে আমরা মোলালিটি থেকে আসতেছি, মোলারিটি থেকে মোলালিটিতে আসতে হলে অবশ্যই এটাকে ঘনত্ব দিয়ে গুণ করতে হবে। ওকে, নেক্সট মোলালিটি গেল। নেক্সট পয়েন্ট যেটা দেখতেছি এটা হচ্ছে নরমালিটি। নরমালিটিতে আমাদের আরেকটু ডিপে যেতে হবে। নরমালিটিটা যেতে হলে আমাদের বুঝতে হবে নরমাল সলিউশন বলতে আমরা কি বুঝি। আমরা এতক্ষণ পর্যন্ত মোলালিটি বুঝলাম, ঠিক আছে। নরমাল সলিউশন বলতে কি বুঝি তার আগে আমাদের বুঝতে হবে, নরমালিটি বোঝার আগে তুল্য সংখ্যা যে বিষয়টা কি, তুল্য সংখ্যা বিষয়টা কি। সো আমরা প্রথমে এই ওয়ার্ডটা মনে রাখি, তুল্য সংখ্যা অর্থাৎ, তুল্য সংখ্যা অর্থাৎ আমরা যদি চিন্তা করি যার যা কিছু আছে তার সেটাই তুল্য সংখ্যা। ফর এক্সাম্পল, আমরা যদি চিন্তা করি H2SO4, H2SO4 এর উদাহরণ দিয়ে বলি, H2SO4 এর কয়টা কি আছে? কি আছে আলটিমেটলি? দুইটা H আছে। ওর যদি H2SO4 কে যদি আমরা আলাদা করে চিনতে চাই, এটা চিনতে হবে দুইটা H দিয়ে। তাহলে H2SO4 এর সম্পদ কি? দুইটা H। এটাই হচ্ছে ওর তুল্য সংখ্যা। তাহলে H2SO4 এর তুল্য সংখ্যা কত? 2। ফর এক্সাম্পল, আমরা বলতে পারি অ্যালুমিনিয়াম 3+। এখানে স্পেশালিটিটা কি? অ্যালুমিনিয়ামের 3+টা। তাহলে অ্যালুমিনিয়ামের তুল্য সংখ্যা কি? 3। আমরা বলতে পারি NaOH। NaOH এর কি আছে? একটা OH গ্রুপ আছে। তাহলে এটার তুল্য সংখ্যা কি? 1। HCl, HCl এর কি আছে? একটা H আছে। তাহলে এটার তুল্য সংখ্যা কি? 1। আচ্ছা, এটা তো আমরা বুঝলাম তুল্য সংখ্যা কিভাবে বের করে, কিন্তু তুল্য সংখ্যা জিনিসটা কি? আমরা এভাবে মনে রাখতে পারি বিষয়টা। ধরো ধরো তুল্য সংখ্যা হচ্ছে তোমার একটা ইলেকট্রন দরকার, তোমার একটা ইলেকট্রন দরকার, শুধুমাত্র একটা ইলেকট্রন দরকার। তোমার কাছে আছে অ্যালুমিনিয়াম, একটা অ্যালুমিনিয়াম আছে, এবং অ্যালুমিনিয়াম হচ্ছে 3+। অর্থাৎ অ্যালুমিনিয়াম আসলেই তোমাকে একটা দিবে না, তিনটা ইলেকট্রন দিয়ে দিবে। অর্থাৎ অ্যালুমিনিয়ামের এক একক সমান কত? 27 গ্রাম। অর্থাৎ 27 গ্রাম তুমি যদি অ্যালুমিনিয়াম নাও, তুমি এখানে কি পাচ্ছ? তিনটা ইলেকট্রন পেয়ে যাচ্ছ। কিন্তু তোমার দরকার ছিল একটা ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রন পেতে তোমার অ্যালুমিনিয়াম কত গ্রাম লাগবে? তুমি তিনটা ইলেকট্রন পাচ্ছিলা 27 গ্রাম অ্যালুমিনিয়াম ইউজ করে, তাহলে একটা পেতে হলে 3 দিয়ে ভাগ দিলা, 9 গ্রাম। এই যে 9 গ্রাম অ্যালুমিনিয়ামের থেকে তুমি একটা ইলেকট্রন পাচ্ছ, এটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের তুল্য ভর। অর্থাৎ যে কোনো কিছুর থেকে 1 ইউনিট পাওয়ার জন্য এটা যতটুকু ওজন লাগে, ওটাকে বলা হচ্ছে এর তুল্য ওজন। আরেকটু আমি ক্লিয়ার করি এই বিষয়টা। ফর এক্সাম্পল, আমাদের আছে HCl। HCl তোমাকে বলা হলো এখান থেকে আমার একটা H+ লাগবে, অবশ্যই একটা H+ লাগবে। একটা H+ পেতে হলে কতটুকু HCl লাগবে? আমরা যদি চেক করে দেখি, পুরাটাই লাগবে, অর্থাৎ 36.5, 1 মোল পুরাটাই লাগবে। তাহলে এটা তুল্য সংখ্যার এক্সেপশন কিছু নেই। বাট এট দ্য সেম টাইম আমি যদি দেখি সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে, তোমাকে যদি আমি বলি একটা H+ পেতে হলে তোমার কি করা লাগবে, তাহলে তুমি বলতে পারো তুমি দুইটা H+ পাচ্ছিলা যখন তুমি 98 গ্রাম ইউজ করতেছিলে, ঠিক না? দুইটা H+ পাচ্ছ যখন তুমি 98 গ্রাম নিচ্ছিলে। তাহলে একটা H+ কখন পাবা? যখন এটাকে 2 দিয়ে ভাগ দিবা। তাহলে কি পাচ্ছি? 49 গ্রাম H2SO4। আমি আরেকটু ক্লিয়ার করি, আমরা কি তুল্য ভরটাকে কি বলতেছি? তুল্য ভর তাহলে এটাই বলতেছি যে আমাদের যে মোলারিটিটা ছিল, যে মোলটা ছিল, 1 মোল সমান যে 98 গ্রাম, ওটাকে আমরা যখন তুল্য সংখ্যা দিয়ে ভাগ দিচ্ছি, যেটা আসতেছে ওটাকে বলা হচ্ছে তুল্য ভর। ওকে, তুল্য ভর বলতে কি? 1 ইউনিট পেতে আমাদের কতটুকের সঙ্গে কতটুকের সাথে রিয়েক্ট করাতে হবে। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের 1 মোলার H2SO4 সমান ছিল 98, এটাকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি 49। এতটুকু আমরা বুঝতে পারলাম তুল্য সংখ্যা কি, 1 ইউনিট পেতে কি পাওয়া লাগে। আচ্ছা, আর তুল্য ভর হচ্ছে তুল্য সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার পরে কি পাইছি। আচ্ছা, তাহলে তুল্য সংখ্যা তুল্য ভর যদি বুঝতে পারি, এখন আমাদের জাস্ট একটু কনসেপ্টটা ক্লিয়ার করি যে তুল্য সংখ্যা কার ক্ষেত্রে কিরকম হবে, এসিডের ক্ষেত্রে কিরকম হবে,
আলটিমেটলি যার যা কিছু আছে তাই। এটা আমরা তো সংক্ষেপে বললাম। বেজের ক্ষেত্রে কি হবে, ধাতুর ক্ষেত্রে কি হবে, তারপর এই তিনজনের ক্ষেত্রে কি হবে, এটা বুঝলে আমাদের বাকিটা হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটু এখান থেকে দেখি কিছু উদাহরণ, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা কি বললাম, আমরা আরেকটু ডিপে ঢুকতেছিলাম যে যার যা আছে তা নীতিতে এসিডের কি থাকে, এইচ থাকে। তো কার তুল্য সংখ্যা কত এটা আমরা দেখলাম, HCl এর একটা এইচ, তাহলে এর তুল্য সংখ্যা 1, H3PO4 এর তিনটা এইচ, এর তুল্য সংখ্যা 3, H2SO4 এর দুইটা এইচ, এর তুল্য সংখ্যা 2। আবার বেজের ক্ষেত্রে OH দিয়ে বিচার করি আমরা, OH একটা 1, OH দুইটা হলে তুল্য সংখ্যা 2, OH তিনটা হলে তুল্য সংখ্যা 3। আর ধাতুর ক্ষেত্রে চার্জ দিয়ে চিন্তা করি, Na প্লাস 1, Mg2 প্লাস 2, Al3 প্লাস 3, এভাবে আমরা চিন্তা করি। যাক, এখন তুল্য সংখ্যা বিষয়টা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা কি আমরা আমাদের জন্য যদি প্রশ্ন হয় এরকম, অ্যালুমিনিয়াম 3 প্লাসের তুল্য ভর কত, তুল্য ভর কত কিভাবে বের করব, আমরা মোলার ভরটাকে তুল্য সংখ্যা দিয়ে ভাগ দিব। তাহলে 27 কে 3 দিয়ে ভাগ দিব, 9 গ্রাম পাইলাম। তাহলে নেক্সট কোয়েশ্চেন তোমাদের জন্য, ক্যালসিয়াম অক্সাইডের তুল্য ভর কত? তাহলে আমরা কিছু উদাহরণ দেখলাম, ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের তুল্য ভর কি হবে, আমরা টোটালটা পেলাম 74, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের 2 যেহেতু, সো এর কি আছে, 2 আছে, সো 2 দিয়ে ভাগ দিলে 37 পেলাম। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এটারও আমরা দেখতেছি যোজনী 2, তাই 2 দিয়ে ভাগ দিলে 50 গ্রাম পাইলাম। এগুলো সব তুল্য ভর। H2SO4 আমরা জানি দুইটা H আছে, এটা তাহলে 2, তাহলে 98 দিয়ে ভাগ দিলে 49 গ্রাম। এগুলো হচ্ছে তুল্য ভরের কনসেপ্টটা। আমরা এখন তুল্য ভরের কনসেপ্টটা থেকে কিভাবে নরমালিটিতে জাম্প করব একটু করে দেখে আসি। তাহলে আমরা তুল্যভর দেখলাম, এখন আমরা যাই তুল্যভরের কনসেপ্টটা কেন শেখালাম, কারণ হচ্ছে আমাদের এখন নরমালিটি জিনিসটা দেখতে হবে। প্রথমত আমরা দেখলাম মোলারিটি কি, মোলালিটি কি, আমরা এখন দেখব নরমালিটি কি। নরমালিটি হচ্ছে 1 তুল্যভর পার লিটার। আমরা মোলারিটি দেখতেছিলাম 1 মোলার ভর পার লিটার, আর নরমালিটি হচ্ছে 1 তুল্যভর পার লিটার। তাহলে আমরা যদি বলি হ্যাঁ, H2SO4 এর 1 নরমাল সলিউশন, 1 নরমাল সলিউশন, তাহলে এটা কি হবে, 1 লিটারের মধ্যে 1 নরমাল অর্থাৎ 1 তুল্যভর H2SO4, এবং 1 তুল্যভর H2SO4 সমান কি আমরা জানি 98। 1 মোলার ভরকে আমরা যদি 1 তুল্য সংখ্যা দিয়ে ভাগ দিই, তাহলে আমরা কি পাচ্ছি 49 নরমাল, 49 তুল্যভর পার লিটার। ওকে, তুল্যভর পার লিটার, সামথিং পার লিটার। তাহলে এটাকে কি বলা হচ্ছে 1 নরমাল সলিউশন। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, আমরা একটু যদি চেক করে দেখি মোলারিটি থেকে নরমালিটির চেঞ্জটা। ফর এক্সাম্পল, মোলারিটির ক্ষেত্রে আমরা যদি H2SO4 টা চেক করি, H2SO4, H2SO4 এর কতটুকু আছে, 98 গ্রাম। 98 গ্রামকে আমরা বলতেছিলাম 1 মোলার। ওকে, অন্যদিকে আমরা নরমালিটির ক্ষেত্রে 49 গ্রাম কে বলতেছিলাম 1 নরমাল। 1 নরমাল সমান 49 গ্রাম। ওকে, 49 গ্রাম। তাহলে আমরা কি বলতে পারি 1 লিটারের মধ্যে 98 গ্রাম থাকলে ওটাকে বলা হচ্ছে 1 মোল পার লিটার। এটাকে আমরা এস দিয়ে ডিনোট করি। মোলারিটি অর্থাৎ 1 মোল পার লিটার সমান হচ্ছে 98 গ্রাম পার লিটার। ওকে, 1 মোল পার লিটার। অন্যদিকে এইটা যদি 98 গ্রাম সমান, এটা কি হয়ে যাচ্ছে 2 নরমাল হয়ে যাচ্ছে না, অর্থাৎ আমার কাছে 98 গ্রাম আছে ওখানে 1 লিটারের মধ্যে। এটাকে যদি আমরা নরমাল সলিউশনে কনভার্ট করি, তাহলে আমরা জানি 49 গ্রাম যদি থাকে 1 লিটারে, ওটাকে বলা হচ্ছে 1 নরমাল। তাহলে 1 গ্রাম যদি থাকে, তাহলে 98 গ্রাম যদি থাকে, তাহলে এটাকে কি বলা হবে 2 নরমাল। 2 নরমাল। তাহলে 1 মোলার, 1 মোলার ইজ ইকুয়াল টু কি আমরা বলতে পারি 2 নরমাল। 2 নরমাল। ওকে, আমরা বলতে পারি। আমরা আরেকটু করে যদি ডিটেইলস ঢুকি, আমরা আরেকটু ডিটেইলসে ঢুকলে আরেকটু ক্লিয়ার হবে আমাদের। আমরা ফর এক্সাম্পল আমাদের কাছে 300 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, আমাদের কাছে 300 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে। তো আমাদেরকে যদি এটা 300 গ্রাম কোথায় আছে, 1 লিটারে আছে ধরে নিলাম, তাহলে এটার মোলারিটি যদি বের করতে বলে, এটার মোলারিটি কি হবে, আমরা যদি মোলারিটি বের করতে বলি, তাহলে এটার মোলারিটি কি হবে, আমরা জানি 300 গ্রাম সমান 100 গ্রাম যদি 1 লিটারে থাকে, তাহলে ওটাকে 1 মোলার বলি। তাহলে 300 গ্রামকে 100 দিয়ে ভাগ দিলে এটা কি 3 মোলার। ওকে, আর এটার যদি নরমালিটি বের করতে বলি, তাহলে কি হবে, নরমালিটি যদি বের করতে বলি, তখন আমরা যেটা পাচ্ছি নরমালিটি 300 গ্রামকে 50 দিয়ে ভাগ দিতে হচ্ছে। তাহলে 50 দিয়ে আমরা কি পাচ্ছি 6 নরমাল পাচ্ছি, 6 নরমাল। অর্থাৎ নরমালিটিটা
আমরা মোলারিটির সাথে এখন রিলেশনটা দেখি। নরমালিটির আর মোলারিটির রিলেশনটা হচ্ছে, নরমালিটিকে আমরা যদি মোলারিটিকে তুল্য সংখ্যা দিয়ে গুণ দেই তাহলে আমরা নরমালিটি পেয়ে যাচ্ছি না? মোলারিটিকে তুল্য সংখ্যা দিয়ে গুণ দিলেই নরমালিটি পেয়ে যাচ্ছি। হ্যাঁ, আমরা এরকম করে আসতে পারবো। আর যদি সংক্ষেপে বের করতে চাই, নরমালিটি সমান মোলারিটি ইনটু তুল্য সংখ্যা। মোলারিটি মানে কি? মোলারিটি মানে হচ্ছে এখানে যদি 3 মোলার পাই তাহলে আমাদের তুল্য সংখ্যাটা বের করা লাগবে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট তুল্য সংখ্যা 2, তাহলে এটা মোলারিটি থেকে নরমালিটিতে চলে গেল 6 নরমাল। ফর এক্সাম্পল, আমরা যদি চিন্তা করি H2SO4 না, আর একটু অন্য কিছু দিয়ে চিন্তা করি, অ্যালুমিনিয়াম 3+ দিয়ে চিন্তা করি। অ্যালুমিনিয়াম 3+ এর 1 মোলার সলিউশন আমরা নিলাম, 1 মোলার সলিউশন। তাহলে এইটা সমান নরমালিটিতে কনভার্ট করতে হলে কি করা লাগবে? নরমালিটি ইজ ইকুয়াল টু 1 মোলারটাকে কি দিয়ে গুণ করা লাগবে? 3 দিয়ে, কারণ এটা তুল্য সংখ্যা 3। তাহলে 1 মোলার অ্যালুমিনিয়াম সলিউশন সমান হচ্ছে 3 নরমাল অ্যালুমিনিয়ামের সলিউশন। তাহলে এই বিষয়টাই একটাই মাত্র বেসিক ডিফারেন্স। আমরা যখন 1 লিটারের রেফারেন্স ইউজ করতেছিলাম তখন উপরে 1 লিটারের রেফারেন্স যখন ইউজ করতেছিলাম তখন উপরে ছিল 1 মোলার, তখন এটাকে আমরা বলতেছিলাম মোলারিটি। আর যখন 1 লিটারের রেফারেন্স ইউজ করতেছিলাম যখন উপরে ছিল কি 1 নরমাল, অর্থাৎ মোলারিটি বাই বাই তুল্য সংখ্যা, তখন এটাকে বলতেছিলাম নরমাল সলিউশন। ওকে, তাহলে নরমাল এবং মোলারিটির মধ্যে আমরা রিলেশনটা দেখলাম। এখন আমরা নেক্সট সবগুলা একটু একসাথে যদি দেখি, প্রথমে আমরা মোলারিটি দেখছিলাম N/V, অর্থাৎ কত মোলার আছে কত লিটার। আর নরমালিটি হচ্ছে N বাই তুল্য সংখ্যা, তুল্য সংখ্যাকে E দিয়ে ডিনোট করলাম, বাই V। ওকে, আর মোলারিটি হচ্ছে 1 কেজি, 1 কেজি বাই সবগুলো 1 লিটার হবে, ভি মানে হচ্ছে 1 লিটার, আমরা এটা 1 লিটার দিই। 1 লিটারে কতটুকু আছে? 1 লিটার, 1 লিটার 1 কেজি। আর উপরে যদি আমরা কি রাখি, এখানেও এন রাখি, তখন এটা হচ্ছে মোলালিটি। মোলালিটি আর মোলারিটির মধ্যে সম্পর্ক করতে চাইলে আমরা বলতে পারি, আমরা রো দিয়ে গুণ করে দিব, ঘনত্ব দিয়ে গুণ করে দিব, মাইনাস আমরা দ্রবের ভরটা গুণ করে দিব, বিয়োগ করে দিব, তাইলে আমরা এটার থেকে মোলালিটি পেতে পারি। এরকম এই টোটাল বিষয়টা আমরা দেখলাম, মোলারিটি থেকে কিভাবে মোলারিটি, মোলারিটি থেকে কিভাবে নরমালিটিতে যাব। তাহলে আমরা এখন একটা ম্যাথমেটিক্যাল টার্ম দেখি যে তিনটা কিরকম হবে। ফর এক্সাম্পল, আমাদেরকে দেওয়া হলো যদি আমরা উদাহরণ দিই একটা, আমরা এই জিনিসটা প্রথমত মোলারিটি, মোলারিটি আমরা কি হিসাব করব? মোলারিটি আমরা হিসাব করব হচ্ছে, আমরা জানি মোল পার লিটার, মানে 1 লিটারে কত মোল আছে। আচ্ছা, 1 লিটার আমরা এটা 7.5 গ্রাম দিই। ওকে, 1 লিটারে কত মোল আছে? তাহলে আমরা এখান থেকে বলতে পারি 100 ml এ আছে 7.5 গ্রাম। ঠিক আছে, তাহলে 1 ml এ আছে কত? আমাদের 1 লিটারে বের করতে হবে। মেইন সূত্রটা কি? 1 লিটারে। তাহলে 1 ml এ কত আছে? ওকে, তাহলে 1000 ml এ কত আছে? 1000 ml এ কত আছে? 75 গ্রাম। ওকে, তাহলে আমরা এখান থেকে মেইন সূত্রে বসাই দিই, 75 গ্রাম আছে 1000 ml এ, অর্থাৎ 1 লিটারে। তাহলে 75 গ্রাম, নেক্সট কাজটা কি? আমাদের মোলে কনভার্ট করতে হবে। মোলে কনভার্ট করলে আমরা কি পাবো? মোলে কনভার্ট করলে এই 75টাকে যদি আমাদের কি দিয়ে ভাগ দিতে হবে? গ্রাম দেওয়া আছে, ওয়েট দেওয়া থাকলে ওটাকে আমরা অ্যাটমিক মাস দিয়ে ভাগ দিই। অ্যাটমিক মাস দিয়ে ভাগ দাও, 100 দিয়ে ভাগ দাও। ক্যালসিয়াম কার্বনেট মানে হচ্ছে 100, ক্যালসিয়াম 40, কার্বনেট 12, আর হচ্ছে গিয়ে 48, 60, 100। তাহলে আমরা কি পাচ্ছি? এখানে 100 দিয়ে ভাগ দেওয়ার পরে আমরা 7.5 কে 100 দিয়ে ভাগ দিলে 3/4, অর্থাৎ হচ্ছে পয়েন্ট 0.75 পার লিটার, অর্থাৎ 0.75 মোল পার লিটার, 0.75 মোল পার লিটার। এটা হচ্ছে মোলারিটি। মোলারিটি থেকে নরমালিটি কিভাবে যেতে হয়? নরমালিটিতে যেতে হলে তোমার কি কাজ করা লাগবে? জাস্ট কিছুই না, আমরা শর্টকাটে করতে পারি। শর্টকাটে কিভাবে করতে পারি? আমাদের নরমালিটি ইজ ইকুয়াল টু, আমরা জানি মোলারিটি ইনটু এখানের মধ্যে যে ইটা আছে ওটা, অর্থাৎ তুল্য সংখ্যাটা। ক্যালসিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা কত? ক্যালসিয়াম কার্বনেটের তুল্য সংখ্যা হচ্ছে 2। তাহলে মোলারিটি যদি 0.75 হয়, এটার সঙ্গে 2 গুণ করে দিলে 1.5 নরমাল সলিউশন। আচ্ছা, আমরা যদি এভাবে শর্টকাট না করে আমরা বড় করে করতে চাই, তাহলে আবার সেম প্রসেস দিয়ে যেতে হবে। 100 ml এ আছে 7.5, সুতরাং 1 এ আছে, সুতরাং 1000 এ আছে। তাহলে আমরা কি পাচ্ছি? 1000 দিয়ে গুণ করে দিলে পাচ্ছি 75।
এখন 75 সমান এখানে কত তুল্য ভর আছে? আমরা জানি এই এক তুল্য ভর, এটাকে তুল্য সংখ্যা দিয়ে যদি আমরা ভাগ দেই, আমরা কত পাচ্ছি? আমরা যদি তুল্য সংখ্যা দিয়ে ভাগ দেই, প্রথমে পাচ্ছি 2, 2 দিয়ে ভাগ দিলে 37.5। আচ্ছা, আমরা তাহলে দেখি আমাদের 75 গ্রাম আছে, 75 গ্রাম আছে 1 লিটারে। ওকে, 75 গ্রাম আছে 1 লিটারে। আর এখানে কত তুল্য ভর আছে? 2 তুল্য ভর আছে। আর 1 তুল্য ভর সমান, 1 তুল্য ভর সমান হচ্ছে, সরি 2 তুল্য ভর নাই, ক্যালসিয়াম কার্বনেটের 1 তুল্য ভর সমান হচ্ছে 50। ঠিক আছে, সো তুল্য ভর দিয়ে যদি আমরা ভাগ দিয়ে দিই, এখানে আমরা পাচ্ছি 1.5 তুল্য ভর, মানে হচ্ছে কি নরমাল সলিউশন পার লিটার। এটাকে যদি আমরা 50 দিয়ে ভাগ দেই, 3/2। কেন 50 দিয়ে ভাগ দিলাম? আমরা তুল্য ভর দিয়ে ভাগ দিচ্ছি নরমালি কনভার্ট করার জন্য। এভাবে আমরা নরমালিটি সলিউশনটা বের করতে পারি। মোলালিটি, মোলালিটির ক্ষেত্রে আমাদের মেইন সূত্রটা কি ছিল? মোলালিটির ক্ষেত্রে আমাদের মেইন সূত্রটা ছিল হচ্ছে, এখানে নিচে থাকা লাগবে দ্রাবকের ভর, অর্থাৎ হচ্ছে 1 কেজি। 1 কেজি দ্রাবকের মধ্যে কতটুকু দ্রব মিশ্রিত আছে? কতটুকু দ্রব মিশ্রিত আছে এটা আমরা দেখে ফেললাম, 0.75 মোল। এখন নেক্সট কাজটা কি? এখানে 1 লিটারটাকে 1 কেজিতে কনভার্ট করা লাগবে এবং দ্রাবকের ভর লাগবে আমার। তো 1 লিটারকে আমাদের গুণ করতে হলে 1000 গুণ আমাদের রোধ লাগবে ঘনত্ব, ঘনত্বের মানটা এখানে দিয়ে দেওয়া আছে 1.056। আমি জানি না আদৌ কি 1.056 কিনা, আমি ফর এক্সাম্পল একটা ধরে নিলাম 1.056। ওকে, এটা তাহলে আমরা ওজন পেলাম। এখন মাইনাস করা লাগবে কি? আমাদের দ্রাবকের ভর লাগবে, দ্রাবকের ভর। তাহলে দ্রাবকের ভর, এটা কি দ্রবণের ভর পাইলাম, এখান থেকে আমরা যদি দ্রব বাদ দিয়ে দিই, দ্রাবকের ভর পেয়ে গেলাম না? ওকে, দ্রবের ইয়াটা কি হবে? 0.75 মোল, 0.75 মোল সমান ইনটু 100, তাহলে 75 যদি বাদ দেই এখান থেকে, তাহলে আমরা কি মোলালিটি পেয়ে গেলাম না? 0.75 মোল। আর এটা হিসাব করে ক্যালকুলেটর বসাই দেখি আনসার কি আসে। এখন আমরা 981 পাইলাম ক্যালকুলেটর ইউজ করে। আমরা কি পাইলাম? এটা গ্রামে পেলাম, কারণ হচ্ছে এখানে কি ছিল, আমরা এমএল এ হিসাব করতেছিলাম, আমরা কিন্তু লিটারটাকে প্রথমে এমএল এ নিয়ে গেছিলাম। 1 এমএল সমান 1 গ্রাম আমরা জানি। তাহলে আমাদের নেক্সট আরেকটা স্টেপ কাজ আছে, আমরা জানি কেজিতে কনভার্ট করা লাগবে, মেইন সূত্রতে কেজিতে আছে। তাহলে কেজিতে কনভার্ট করলে এটাকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই, 0.981। ওকে, তাহলে এটা থেকে আমরা হিসাব করে কি পাচ্ছি? 0.981 এর মধ্যে এতটুক থাকলে এটাকে হিসাব করলে আমরা কি পাই ক্যালকুলেটরে? তাহলে আমরা কি পাইলাম? 7.7645। এটাই হচ্ছে আমাদের মোলাল সলিউশনটা, এটা হচ্ছে মোলালিটিটা। তাহলে আমরা মোলালিটি পাইলাম, মোলাল সলিউশনটা পাইলাম, মোলাল সলিউশনের ইউনিট পাইলাম, নরমালিটি পাইলাম, তারপর মোলারিটিও পাইলাম। এভাবে আমরা বিভিন্ন অংশে চেঞ্জ করতে পারি। আমরা এগুলো আরো দেখবো সামনে, আমাদের পিপিএম পিপিবি পড়ার সময় এগুলো আবার চলে আসবে। আচ্ছা,